উপন্যাস সাজের মায়া পর্ব সংখ্যা ৯। এক মুহূর্তের জন্য মাথা শূন্য হয়ে গেল তিতিরের। ভালোবাসি না শব্দটা তার কাছে স্বাভাবিক লেগেছে, কারণ জানতো এটা সে। তার দিক থেকেও তো হুট করেই হয়েছে সব। সময় তো লাগবেই। তবে পরের কথাটা, অন্য কেউ আছে মানে? হতবাক হয়ে তাকিয়ে রইল সে। প্রকৃতি আজ সত্যি রুষ্ট। বৃষ্টির প্রকোপ তো বেড়েছেই, সাথে ধমকা বাতাস ঝাপটা। বাইরে প্রচণ্ড শব্দ। গাছ টাছ ভেঙেও পড়ছে বোধহয়। তিতির বিছানা থেকে ততক্ষণে উঠে এসে দাঁড়িয়েছে ঈশানের মুখোমুখি। ৬ ফুট লম্বা মানুষটার সামনে দাঁড়িয়ে কথা বলতে তাকে খানিকটা ঘাড় উঁচিয়েই কথা বলতে হয়। চোখে মুখে রাজ্যের বিস্ময় বিরাজ করছে তিতিরের। ঈশান মজা করার মানুষ নয়, একদমই নয়। ঈশানের মুখের দিকে তাকিয়ে শুকনো ডুব গিলল সে। ধীর গলায় বলল, বিয়েটা আপনি করতে চাননি তাই না? ঈশান চোখে চোখ রাখল না, মাথা ওপর নিচ করল। গম্ভীর কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। সারাদিন কি তার কাছে ছিলেন? হ্যাঁ ছিলাম। এবারেও ঈশানের কাট কাট জবাব। তিতির খেয়াল করল তার গলাটা কেমন শুকিয়ে আসছে। বুকের ভিতরে এখনো ধড়ফড় করছে, কিন্তু সেটা কেমন একটা যন্ত্রণাদায়ক। স্বাভাবিক গলায় বলল, না ফিরলেই তো পারতেন, বিয়েটা হতো না। ঈশান এবার তাকালো তিতিরের দিকে। মাথার লাল দুপাট্টা দিয়ে টানা ঘুমটা তো সে নিজেই একটু আগে তুলেছে। সেটা অবহেলায় মেঝেতে পড়ে আছে। তিতিরের গায়ে বিয়ের বেনারসি পরা, চুলগুলো পেছনে খোঁপা করা, কপালে টায়রা পরা। খোঁপায় কি ফুল এগুলো? নাম জানে না সে। কামিনী বোধহয়। গা থেকে এখনো একটা গহনাও খোলা হয়নি তার। গলার কাছটা বেশ লালচে হয়ে আছে, সারাদিন এত ভারী গহনা পরে থাকায়। ফর্সা ত্বকে স্পষ্ট দেখা যাচ্ছে সেটা। বাইরে বৃষ্টির দিকে তাকালো। গাছপালা এলিয়ে পড়ছে ঝোড়ো বাতাসে। উদাস গলায় বলল, বাধ্য হয়ে আসতে হয়েছে, না হলে দিদা। ঈশান ভাই, আপনি আমাকে কখনো ভালোই বাসেননি। নিজের কথা শেষ হওয়ার আগেই তিতিরের এহেন প্রশ্নে থমকে গেল ঈশান। পিছনে থাকা হাতের মুঠো অস্বাভাবিকভাবে শক্ত হলো তার। দুদিকে অপরাধের মতো মাথা নাড়ল। আমার জীবনে রুষা ছাড়া আর কোনো মেয়ে নেই। সরি তিতির। তিতিরের মাথা কেমন একটা চক্কর কেটে উঠল। ঈশানের কথাটা কেমন দারুণ জুড়ে শোনালো। মেয়েটার নাম তাহলে রুষা? কই, এ নাম তো সে কখনো শুনেনি। কেউ বলেনি তাকে, ঈশানও না। দরফর করা বুকটাকে শান্ত করতে চাইল জুড়ে শ্বাস নিয়ে। হলো না। আর কিছু জিজ্ঞেস করতেও ভয় হচ্ছে তিতিরের। শোনার ক্ষমতা তার হবে তো। কাপা গলায় অবশেষে জিজ্ঞেস করলো, আর আমাদের বিয়েটা? বাধ্য হয়ে। আর আমাকে খুন করলেন কেন তাহলে? আমি তোকে বেঁধে রাখবো না। তিতির হেসে ফেলল। ঈশান চমকে তাকালো সেদিকে। মেয়েটার চোখে মুখে কোনো কঠিনতা নেই। চোখ দুটো কেমন একটা ছলছল করছে। অসহায়ের হাসি, হেরে যাওয়ার হাসি, বেইমানের শিকার হওয়ার হাসি। বেঁধে ফেলেছেন ইতিমধ্যে। ৩ কবুলের মানে জানেন? ডিভোর্স চাই আমার। মুক্তি দে আমাকে প্লিজ। আমি রুষাকে ছাড়া আর কাউকে বউ হিসেবে মানতে পারবো না। তিতিরের নিজে অন্য গ্রহের মানুষ বলে মনে হলো। পায়ের নিচটা কেমন শূন্য শূন্য লাগছে। শরীরে বল পাচ্ছে না সে। কোনো মতো অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, বিয়ের প্রথম রাতে বলছেন ডিভোর্স দেবেন? এতটা স্বার্থপর কিভাবে হতে পারলেন আপনি? আমার জীবনটা কেন নষ্ট করলেন? বিয়ের আগে একবার বলতে পারতেন অন্তত অন্য কাউকে ভালোবাসেন। আমি এখানে থাকতাম না আজকে। ঈশান সে আগের মতো কঠিন মুখে দাঁড়িয়ে আছে। তিতিরের চোখে চোখ রাখছে না। অপরাধবোধ হচ্ছে কি সত্যি? কি করতে পারে সে? কিচ্ছু তার হাতে নেই এই মুহূর্তে। ক্ষমা করিস আমাকে, আমি তোকে কখনো ভালোবাসতে পারবো না। তিতিরের বুক চিরে চিৎকার বেরিয়ে এলো। আকাশ পাতাল এক করে চিৎকার করতে ইচ্ছে হলো। এক মুহূর্তের জন্য মনে হলো এই সময়টা যদি মিথ্যে হয়ে যেত, কোনো দুঃস্বপ্ন হয়ে যেত। চোখ খুলে দেখতো ওই সাজানো গোছানো ফুলের রাজ্যে ওই পাষাণ মানুষটা তার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। এমনটা তো হতেও পারতো। পারতো না কে? এ জীবন আপনার নামে করে দিলাম। আর আপনি এত সহজে বলে দিলেন ভালোবাসা নেই, কিচ্ছু নেই। ঈশানের চোখজোড়া হঠাৎই রক্তিম বর্ণ ধারণ করেছে। কারণটা কি হতে পারে জানা গেল না। বাইরে ঝড়ের সাথে পাল্লা দিয়ে চলছে ঘরের মধ্যে একজোড়া নবদম্পতির মনের ঝড়। উতাল পাতাল হয়ে যাচ্ছে সব। এক নিমিষে মিথ্যা মনে হচ্ছে সব সম্পর্ক। ঈশান তিতিরের কোনো প্রশ্নের বোধহয় গুছিয়ে জবাব দিতে পারেনি। আর না তো চোখে চোখ মেলতে পারছে। গলা শুকিয়ে এসেছে অনেক আগেই।
আচমকা শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রক্তিম দৃষ্টি ফিরিয়ে নিয়ে একই গম্ভীর স্বরে বলতে গেল কথা, কিন্তু আশ্চর্যজনকভাবে গলা ভেঙে আসছে। কণ্ঠ কিছুতেই কঠিন হতে চাচ্ছে না। আমি তোকে ভালোবাসি না। আমি সারাদিন রুষার সাথে ছিলাম। বুঝতেই পারছিস নিশ্চয়। আর কেন যেন শুনতে ইচ্ছে হচ্ছে না। কিছুই শুনতে পারছে না সে। ঠকে গেল বোধহয় এ জীবনে। কঠিনভাবে ঠকে গেল। না তো তাকে যে ভালোবাসে সেই রাহাত ভাই তাকে পেল, আর না তো সে যাকে ভালোবাসলো সেই ঈশান তার হলো। বিয়ের প্রথম রাতে কোনো স্বামী যদি উপহার হিসেবে বিচ্ছেদ চাই, সে নারীর ভাগ্যকে কি বলা যেতে পারে? কার উপর অভিযোগ করা যেতে পারে? খোদার কাছে কি এই প্রশ্ন করা যাবে? নাকি সেটাও পাপ? তিতিরের তা জানা নেই। তিতির দু কানে হাত চেপে ধরল। গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। ফুঁফিয়ে উঠল মেয়েটা। ভাঙা ভাঙা করে উচ্চারণ করল কথাগুলো। আর বলবেন না দয়া করে, সহ্য করতে পারছি না। বুকটা এফুর উফুর হয়ে যাচ্ছে। দয়া করুন আমার উপর। একটু দোহাই লাগে আপনার। ঈশানের চোখ জ্বালা করছে, নিঃশ্বাস নিতেই পারছে না। পেটের কাটা অংশের ব্যথা অনুভব করতে না পারলেও সেই ব্যথাটা বুকের বাঁ পাশে হচ্ছে। কারণ কি এটার? সে তো সত্যিই চায়নি প্রথমে বিয়েটা করতে। মিথ্যা ছবি দেখেও বিশ্বাস না করলেও রেগে গিয়েছিল। ওই সেই প্রেমিক পুরুষের কথা বলাই এক প্রকার জেদেই রাজি হয়েছিল বিয়েতে। তাহলে মেয়েটার আক্ষেপে ঈশান চুপ করে রইল। মুখে কোনো কোমলতার ছাপ আনল না। তিতির ততক্ষণে মেঝেতে বসে পড়েছে। আশ্চর্যজনকভাবে এখন কাঁদছে না। বসে আছে পাথরের মতো। স্থির নজর ঈশানের পায়ের দিকে। ঈশান নিচু হয়ে মেয়েটাকে তুলতে গিয়েও তুলল না। তিতির চোখ দুটো মুছল। কান্নার জলে চোখের কাজল ছড়িয়ে গেছে। তবুও কি স্নিগ্ধই না লাগছে মেয়েটাকে। হাসল তিতির। সে হাসিতে বিদ্রূপ নাকি অবহেলা, ঈশান সেটা ধরতে পারল না। মুখ তুলল ঈশানের দিকে। বেশ, আপনাকে ভালোবাসি যখন কলঙ্কই লাগলো, তবে সে কলঙ্কই মঞ্জুর। ভালোবাসা ভালো থাকুক। আপনার অনুরোধই রইল। দেব মুক্তি। ভালোবাসি কলঙ্ক, ভালোবাসা। ঈশান চমকে তাকালো তিতিরের দিকে। তিতিরের মুখে আর কোনো কান্না নেই। কেমন একটা নির্জীব মনে হচ্ছে মেয়েটাকে। ঈশান কথা বাড়াতে পারল না। তিতির ঠায় দাঁড়িয়ে রইল রোবটের মতো। তোর দায়িত্ব নেব আমি, চিন্তা করতে হবে না। আর সবার সামনে আমরা স্বাভাবিক কাপল হিসেবেই থাকবো। থাকতে হবে আর কি। ঘরের ভেতর আমাদের কি সম্পর্কে সেটা বাইরের কেউ জানবে না। সময় মতো সবাইকে সব জানিয়ে দেব। এখন জানলে দিদা সহ্য করতে পারবে না। তার জন্যই যখন এত কাহিনী করতে হলো, নাটকটা না হয় চলতে থাক। তারপর তোর জীবন তোর মতো। যা চাইবি যেভাবে চাইবি হবে। তিতির কথা বলল না। ঈশানের কথা খুব মনোযোগ দিয়ে শুনল। অসহায় চোখে তাকিয়ে রইল সামনের হৃদয়হীন পাষাণ স্বামী নামক একটা পুরুষের দিকে। ঈশান আলমারি খুলে জামা কাপড় বের করে ঢুকে গেল ওয়াশরুমে। কয়েক মিনিটের মধ্যে বেরিয়েও এলো। বেডসাইড টেবিল থেকে মেডিসিন বের করলো কিছু একটা। চোখের উপর হাত রেখে বিছানায় শটানে শুলো। তিতির তাকিয়ে রইল সেদিকে। কি করবে সে এখন? কার কাছে যাবে? এই দুঃখের ভাগ নেওয়ার তো কেউ নেই। বেশ কিছুক্ষণ পর ঈশানের সাড়া শব্দ পাওয়া গেল না আর। কড়া ওষুধের ডোজে ঘুমিয়ে গিয়েছে হয়তো। তবে সে যে আঘাত পেয়েছে সে কথা তিতির জানল না। সে আঘাতের হদিস এখনো তিতির পায়নি। তাই ঈশানের ঘুমে অভিমান, নিজের উপর মায়া আক্ষেপ আরো দ্বিগুণ হলো। ধীর পায়ে এগিয়ে গেল ব্যালকনির দিকে। দরজা খুলল। বাইরে প্রচন্ড ঝড় বইছে। আবহাওয়া অধিদপ্তরের হিসেবে 10 নম্বর সতর্ক সংকেত টাইপের ঝড়। আজ হঠাৎ করে সে খুব সাহসী হয়ে গেল। অন্ধকার ভয় পাওয়া, বিদ্যুৎ চমকানিতে চিৎকার করে মানুষ খোঁজা মেয়েটা আর ভয় পেল না। ঘাড় ঘুরিয়ে একবার দেখল ঈশানকে। বারান্দায় থাই গ্লাস সরাতেই ঘরে ধমকা বাতাস ঢুকছে। ঈশানের বোধহয় ঠান্ডা লাগছে। মুচকি হাসলো। এসে দাঁড়ালো বারান্দায়। গ্লাসটা লাগিয়ে দিল। মুহূর্তেই ভিজে একসার হয়ে গেল সে। মুষলধারে বৃষ্টি। সে বৃষ্টির পানিতে তার দুঃখ, আজকের অপমান সব কি মোছা সম্ভব? নয় বোধহয়। গায়ে এখনো বিয়ের বেনারসি। গা ভর্তি গহনা খুলেনি সে। চুলগুলো খুলে গেল বৃষ্টির তুরে। একরাশ ধীগল কেশরাশি ছড়িয়ে গেল কোমর ছেড়ে। ধুয়ে যেতে লাগলো সাজসজ্জা, চোখের কাজল, ঠোঁট ভর্তি লাল টকটকে রং। সব নিজ হাতে ঢলে তোলার চেষ্টা করলো। বসে পড়ল সেখানে। এক হাতে মুখ চেপে গগনবিদারী কান্নার শব্দ আটকালো। এক অদ্ভুত ইচ্ছে হচ্ছে তার। দৌড়ে গিয়ে ঈশানের বুকে ঠাঁই নেওয়ার ইচ্ছা। খুব করে ইচ্ছেটা হচ্ছে। তিতির পাগলের মতো হেসে উঠল। বেনারসির আঁচলখানা দু হাতে নিয়ে পরখ করলো। বুক চিরে চিৎকার বেরিয়ে আসলো।
আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে উঠল। খোদা, কিসের শাস্তি দিলে তুমি? কিসের? বিয়ের রাতে স্বামী বলছে সে অন্য নারীকে ছুঁয়ে এসেছে। এটা প্রাপ্য ছিল আমার? এটা? কি করব এখন আমি? কার কাছে যাব? কি করব, জবাব দাও। জড়ো বাতাসের তীক্ষ্ণ শব্দে ঢাকা পড়ে গেল মেয়েটার সে কলিজা ছেঁড়া আর্তনাদ। লুটিয়ে পড়ল শরীরটা, ছেড়ে দিল উন্মুক্ত টাইলসের উপর। উপর হয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। গায়ের বেনারসি খানা টেনে ছিঁড়ে ফেলতে চাইল। প্রকৃতি আজ বোধহয় আর শান্ত হবার নয়। না বৃষ্টি এক বিন্দু কমলো, আর না তো ঝড়ের গতি। একে অপরের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দুটো। আচমকা কোথা থেকে এক গাছের ভাঙা ডাল এসে ছুঁয়ে গেল তার ডান হাতটা। মুহূর্তের মধ্যে চামড়া ছড়ে গেল, গলগল রক্তে ভেসে গেল আশপাশ। দুর্বল শরীর, মানসিক চাপ, কোনোটাই আর তার ছোট্ট মস্তিষ্কে নিতে পারছে না যেন। শরীর তো বলশূন্য সে কখন থেকেই। জোর করে ওঠার চেষ্টা করলও না। এই প্রলয়কারী আবহাওয়া আজ তার মনের উপর ভয় ধরাতে পারল না, বরঞ্চ আরো সে প্রলয়ে দৃষ্টি রেখে জড় পদার্থের মতো বসে রইল মেয়েটা। অনুভূতিগুলো কাজ করতে চাচ্ছে না। মাথার ভিতরটা ফাঁকা হয়ে আসছে। ঘোর অন্ধকারের মধ্যে ঘর থেকে ভেসে আসা ফেরি লাইটের সোনালি আলোয় রোশনি তার গায়ে পড়ছে। হাত খোলা লাল বেনারসি গায়ে। এলোমেলো চুলে জবজবে অবস্থায় পড়ে রইল সেখানটায়। কতক্ষণ সে বরফ শীতল বৃষ্টির ফোঁটাগুলো তার গায়ে পড়তে অনুভব করল তা জানা নেই। তবে জ্ঞান হারালো খুব দ্রুত। সারাদিন বিয়েবাড়ির এত এত কাজকর্মের পরেও এখনো নিজেদের রুমে ঘুমাতে যায়নি কেউ। রাত বাজে 1:30, সবাই মিলে আড্ডায় মেতেছে সাজিদ অনিমার জন্য বরাদ্দকৃত রুমটাই। রিশা, রোশনি, রাফিকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে ঘুমানোর জন্য। বাকিরা এখনো এখানেই। সবার আলোচনার বিষয়বস্তু অবশ্য ঈশান আর তিতির। সাজিদ চোখ কুঁচকে শুয়ে আছে অনিমার কোলে, মাথা রেখেছে। তার প্রচন্ড মাথা ব্যথা করছে, কিন্তু আড্ডা দেওয়ার মুডও শুলো আনা। বিছানার আরেক পাশে নিশি, নুরি আর ঋতু বসা। সামনের সোফার উপর নাইম আর নিয়াজ। নিয়াজ বারবার আর চোখে দেখছে নিশিকে। মেয়েটা গাল ফুলিয়ে বসা। আজ আবার সে কি করলো? তার হিসেব তো কিছুই মিলছে না। মেয়ে মানুষ নিয়ে এই এক সমস্যা। কেন রাগ করে নিজেরাও জানে না। তোদের কি মনে হয় ঈশান কি করবে? সাজিদ কপাল ডলে নাইমের কথাই ফিচেল হাসলো। সেটা কিভাবে বলি? ও শালা 1 নম্বরের গিরগিটি। এই রেগে যাই, এই সব শান্ত। এখন কি করছে ওই জানে। চল একবার দেখে আসি। শব্দ টব্দ তো পাওয়া যাবেই। এহেম এহেম মানে কিছু হলো কিনা। নিয়াজের ঠুটকাটা কথায় কুসুম ছুঁড়ে মারল নিচে। চোখ রাঙিয়ে তাকালো। নিয়াজ বাঁকা হাসলো। কুসুমটা জড়িয়ে নিল বুকের মধ্যে। সবার মুখ ফাটা বেলুনের মতো হলো কেন? কি আশ্চর্য! নর্মাল বিষয় এটা। শব্দ না হওয়াটাই তো আরো খারাপ দেখায়, তাই না? পারফরমেন্স ভালো হলে শব্দটাও জুস হবে। আহ নিয়াজ, থামবি তুই? নাইমের ধমকেও নিয়াজ থামল না, বরঞ্চ সবার ধমক, নিশির চোখ রাঙানো সব উপেক্ষা করে একই রকম বিজ্ঞের মতো তার উল্টাপাল্টা ভুলিগুলো আওড়াতে লাগলো। চল না দেখে আসি। ওই রকম পুতুলের মতো বউ রেখে শালা কেমনে আজ রাগ দেখাই, দেখবো। সাজিদ দুদিকে মাথা নাড়ে। একে একে সবার দিকে অসহায় দৃষ্টি বুলায় নিয়াজ। সবাই নাকচ করে দেয়। নিয়াজ বেশ হতাশ হলো। নিশি মনে মনে এই বেহায়া লোকটাকে নিয়ে মহাবিরক্ত। ভাইটাও তার, বোনটাও তার। তাদের বাসরে কি হচ্ছে সেটা শুনতে যাওয়ার জন্য ছটফট করছে এই অসভ্য লোকটা। তাও আবার তারই সামনে। ন্যূনতম লজ্জাবোধ যদি থাকে। এই নির্লজ্জ লোকের প্রেমে সে কিভাবে পড়েছিল ভাবতে মেজাজ খারাপ হয়ে আসে। নুরির ফোনে ক্রমাগত কল এসে যাচ্ছে। সে বারবার কেটে দিচ্ছে কলটা। উসখুস করছে রুম থেকে বের হওয়ার। নিশির চোখ এড়ায় না সেটা। আবার ব্যস্ত ভঙ্গিতে কল কেটে দিতে দেখেই নিশি জিজ্ঞেস করে বসলো নুরিকে, কে কল করছে? নুরি চমকে উঠল। কেমন একটা হাসলো। রং নাম্বার বড় আপু। নিশি কথা বাড়ায় না। ঘুম পাচ্ছে, রুমে যাবে না? তুই যা, আমরা আসছি। নুরি অপেক্ষা করে না আর। দ্রুত হাতে বেরিয়ে যায় রুম থেকে। নিজের রুমে এসে দরজা আটকে বুকে হাত দিয়ে শ্বাস ছাড়লো। অল্পের জন্য ধরা পড়েনি আজকে। বিছানায় গা এলিয়ে দিল। কল ব্যাক করলো কাঙ্ক্ষিত নম্বরটাতে। ওপাশের মানুষটা তার অভিমানে জড়ানো গলা শুনতে পাওয়া গেল। কখন থেকে কল করছিলাম ম্যাডাম? নুরি মিষ্টি হাসলো। আমি তো বলেছিলাম ওই সময় মতো কল করব। রাত 2টো বাজে, আপনার সময় কখন হতো? আমার বুঝি ঘুম পায় না? ঘুমাবো তো। না করেছিলাম। আপনার সাথে কথা না বললে এই 3 বছরে একদিনও ঘুমিয়েছি আমি? নুরি হেসে ফেলল, প্রশান্তির হাসি। জানোই আজ একটা মজার ঘটনা আজকে লক্ষ্য করলাম হুট করে। বড় আপুর বয়ফ্রেন্ডের নাম নিয়াজ। বলেছিলাম না তোমাকে?
নিয়াজ ভাই, বড় ভাইয়ার বন্ধু। তোমার নাম ইয়াজ, মিল দেখছো? ইয়াজ শব্দ করে হাসলো। কাকে ডাকতে কাকে ডাকবে খেয়াল রেখো। তা ঠিক, শুনো না। ওপাশের মানুষটাও মনোযোগ দিল। বলুন ম্যাডাম, তোমার বাড়িতে আমাদের কথা জানিয়েছো? খানিক সময় নিয়ে জবাব এলো উপাস থেকে। জানাবো। নুরিকে অধৈর্য লাগলো। আর কত পরে? 3 বছর হয়ে গেল। আমি তো আর পালিয়ে যাচ্ছি না। জোর করে বিয়েও দিচ্ছে না তোমাকে বা আমাকে, তাহলে এত তাড়া কিসের? নুরি আহত গলায় বলল, আমাকে তো দিতে পারে তখন। করে নিও। ইয়াজ। উচ্চস্বরে হাসির আওয়াজ এলো। মজা করছিলাম আমি। আমি জানাবো বাসায়? না। এত জোরে না শুনে চমকে উঠল নুরি। কান থেকে ফোন খানিকটা সরাতে হলো। ইয়াজ সামলে নিল। সাথে সাথে গলা পরিষ্কার করলো। মানে আমি ছেলে, আমি আগে বলি। মেয়েদের বাড়িতে জানালে দেখবে 2 দিন পর থেকে সম্বন্ধ নিয়ে আসছে তোমার পরিবার। তা ঠিক বলেছ। তা বললে না তো, আজকে কিসের ব্যস্ততা তোমার এত? নুরি কপাল চাপড়ালো। এত তাড়াহুড়ার মধ্যে বলতে ভুলেই গেছিল। আফসোসের সুরে বলল, তোমাকে জানাবো, তুমি তো কয়েকদিন ফোনই ধরছো না। তোমাকে নেটওয়ার্কেই পাই না। বড় ভাইয়া আর বারবির বিয়ে হলো। উপাসের ব্যক্তি চমকে উঠল বোধহয়। গলায় একরাশ বিস্ময়। ঈশানের বিয়ে? হুম। বারবি মানে তোমার ওই ছোট ফুফাতো বোনটা না? হ্যাঁ, গল্প করতাম না। ওয়াও, ইন্টারেস্টিং। কাজিন লাভ? নুরি দীর্ঘশ্বাস ফেলল। এখনো লাভ-টাভ হয়নি। ভাইয়াকে তো জানোই, একরোখা। হুট করে বিয়ে করানোর রেগে আছে। তবে সে রাগ ধরে রাখতে পারবে না দেখো। বারবিকে কাছে পেলে সব কন্ট্রোলে পানি ঢেলে ভাইয়া ঠিক গলে যাবে। নুরি রাখি কেমন? সকালে আবার হসপিটালে ছুটতে হবে। তার কথাগুলো কি আজ শুনল না? এভাবে এড়িয়ে গেল কেন? তবে সে কথা জিজ্ঞেস করা হলো না। নুরি ব্যস্ত হয়ে শুধালো, ফিরবে কবে? সামনের সপ্তাহে সম্ভবত। আন্টির শরীর এখন ঠিক আছে। কল কেটে গেল। ফোনের হোম ওয়ালপেপারে দেওয়া ছবিটাই ঠোঁট ছোঁয়ালো। বাসায় জানাবে সে, কাউকে না জানালেও অন্তত নিশি আর নয়ন আর ঈশানকে জানাবে। অনেকদিনই তো হলো। ইয়াজ বারবার চাকরির দোহাই দিচ্ছিল। এখন সেটাও পেয়েছে। সেটেল হয়েছে। তার পড়াশোনা চলবে। বিয়ের পর কি পড়াশোনা করে না মানুষ? করে তো। এই যেমন তার বারবিটার বিয়ে হলো। কত বয়স মেয়েটার? তার কি ওর জীবনে আটকে থাকবে? থাকবে না তো। তার বড় ভাইয়া ঠিক পড়াশোনা করাবে। ইয়াজও তো তাকে পড়াশোনা করাবে, ক্যারিয়ারে সাপোর্ট করবে। সেটা সে খুব ভালো করে জানে। তাহলে সমস্যা কোথায় আর? তাছাড়া ইয়াজের মা অসুস্থ। সে ছেলে মানুষ হয়ে আর কতটা যত্ন নিতে পারে? সে বউ হয়ে গেলে মায়ের মতো আগলে রাখবে একদম। পুরো দেওয়ানবাড়িতে নিস্তব্ধতা, মধ্যরাত। সবাই ক্লান্ত শরীরে অবশেষে যে যার রুমে চলে গিয়েছে। বাড়িতে এই মুহূর্তে একটা কাকপক্ষীও জেগে নেই। বলা বাহুল্য, প্রকৃতির তাণ্ডব এখনো থামেনি। আর না তো বিন্দুমাত্র কমেছে। টানা বৃষ্টিতে বাইরে হাঁটু সমান পানি জমে গেছে প্রায়। অসময়ের এমন বৃষ্টির কারণ সবার অজানা। পুরো দেওয়ানবাড়িতে নিস্তব্ধতা, মধ্যরাত। সবাই ক্লান্ত শরীরে অবশেষে যে যার রুমে চলে গিয়েছে। বাড়িতে এই মুহূর্তে একটা কাকপক্ষীও জেগে নেই। বলা বাহুল্য, প্রকৃতির তাণ্ডব এখনও থামেনি। আর না তো বিন্দুমাত্র কমেছে। টানা বৃষ্টিতে বাইরে হাঁটু সমান পানি জমে গিয়েছে প্রায়। অসময়ের এমন বৃষ্টির কারণ সবার অজানা। ঈশান চোখ পিট পিট করে তাকালো। ব্যথায় মুখ চোখ কুঁচকে গেল। ওষুধের ডোজ নেওয়ার টাইম হয়েছে। শরীরটা ভীষণ মেচমেচ করছে। ধীরস্ুস্থে বিছানায় হেলান দিয়ে বসলো। বেডসাইড টেবিল থেকে ব্যথার ওষুধ বের করে খেলো। হঠাৎ থমকে গেল সে। মনে পড়ে গেল আজ তার বিয়ে ছিল। ঘরময় ফুলে ফুলে সজ্জিত। চমকে এদিক ওদিক তাকালো ঈশান। তিতিরকে কোথাও দেখতে পাওয়া গেল না। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এগিয়ে গেল দরজার দিকে। দরজা ভিতর থেকে আটকানো। কিন্তু ঘরের কোথাও তিতির নেই। বাইরে ঝড়ের শব্দ কানে বাজছে তার। সোফা, বিছানা, এমনকি মেঝেতেও নেই। হঠাৎ ব্যালকনির থাই গ্লাসের দিকে নজর পড়ল। কি মনে করে ছুটে গেল ওদিকে। দরজা বন্ধ। অথচ পুরো রুমে কেউ নেই। তার মানে একটাই দাঁড়ায়। গ্লাসটা হেলে সামনে তাকাতেই হতবিহ্বল হয়ে গেল ঈশান। তার বিশাল ব্যালকনির মাঝ বরাবর কাত হয়ে পড়ে আছে তিতির। বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে মেয়েটার উপর। গায়ের শাড়ি প্রায় আধখোলা। বুকের ভিতরটা একটা হার্টবিট মিস করলো। শ্বাস নিতে ভুলে গেল মেয়েটার এই অবস্থা দেখে। নিজের ব্যথার কথা ভুলে ছুটে গেল তিতিরের কাছে। হাঁটু ভেঙে বসে পড়ল। দমকা হাড় হিম করা ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে থাকা কষ্টকর। সেখানে এই মেয়ে কতক্ষণ এমন করে পড়ে আছে কে জানে। দুহাতে জড়িয়ে নিল নিজের সাথে। শাড়ির আঁচল খানিকটা পেঁচিয়ে নিল শরীরে। রুমে নিয়ে যাওয়া দরকার।
পাজা কোলে তুলতে নিল। পেটের কাটা থেকে গলগলে রক্ত বেরোলো তার। ব্যথা চোখ মুখ খিচে গেল। তুলতে পারল না এ যাত্রায়। তার আঘাত অনেকটাই গভীর কিনা। আটার ওটা সেলাই পড়েছে, বাড়ির কাউকে এত কথা জানায়নি ইচ্ছে করেই। গালে হাত দিয়ে ডাকলো তিতিরকে। প্রচন্ড জ্বর মেয়েটার গায়ে। ঈশানের বুকটা ধক করে উঠল। এ কি অবস্থা! চোখ মুখ কাজল, লিপস্টিকে লেপ্টে আছে। নিজের পায়ের উপর মাথা রাখলো তিতিরের। বৃষ্টির দূরে তাকানো যাচ্ছে না। ব্যস্তভাবে ডাকলো, তিতির, এই তিতির। উষ্ণ হাতের স্পর্শ লাগতেই কিছুক্ষণ পর তাকানোর চেষ্টা করল তিতির। পারল না। ঈশানের ঘোলাটে মুখটা চোখের সামনে একবার দেখল। সে মুখ জুড়ে রাজ্যের উদ্বেগ। তিতিরের অবশ্য সেটা স্বপ্নই মনে হলো। চোখ বুজে এলো। দুর্বল হাতে জড়িয়ে ধরল ঈশানের গলা। মুখ গুজল ঈশানের উন্মুক্ত গলায়। ঈশানের শরীর কেঁপে উঠল। তিতির অস্ফুট স্বরে বলল, আমার খুব শীত লাগছে ঈশান ভাই, জড়িয়ে ধরবেন একবার। ঈশান বাদ্যের মতো কোমরটা জড়িয়ে ধরল। তিতিরের শাড়ির বেশিরভাগ অংশই খোলা। খালি পেটে আর পিঠে ঈশানের ছোঁয়া লাগতেই শরীরের শিহরণ বেড়ে গেল তিতিরের। আরো ভিতরে ঢুকে যেতে চাইল ঈশানের। মুখ ঘষছে ঈশানের বুকে। ঈশান চোখ মুখ খিচে নিল। অস্থির হয়ে ওঠা বুকটা যে শান্ত করার উপায় এখন তার নেই। এত গভীর নারী স্পর্শে সে চেষ্টাও করা বৃথা। তবে নিমেষেই দুর্বল হাতের বাঁধন ঢিলে হয়ে আসলো তিতিরের। ঈশান আগলে নিল, তুই মাঝরাতে এই ঝড়ের মধ্যে বিচ্ছিস? এসব বেনারসি পরে, মাথা খারাপ তোর? তিতির তখনও ঈশানের ভাঁজ করা হাঁটুর উপর। ঈশানের এক হাত তার কোমরে, অন্যটা পিঠে। তিতির দু হাত বাড়িয়ে দিল ঈশানের দিকে। আকুল গলায় বলল, জড়িয়ে নিন না একবার। ঈশান পরখ করল গোটা নারী দেহকে। দমকা বাতাসে বুকের উপর থেকে সরে গেছে খোলা শাড়ির আঁচলখানা। ভেজা শরীর, নারী দেহের ভাঁজ একদম স্পষ্ট। বৃষ্টির প্রতিটা ফোঁটা মেয়েটার মুখ চোখ উন্মুক্ত গলায় আছড়ে পড়ছে। ঢুক গেল ঈশান। এভাবে এখানে পড়ে থাকার মানে হয় না। তিতিরকে আবার কুলে তুলতে উদ্যত হলো সে। নিজের ব্যথাকে তুচ্ছ জ্ঞান করে দাঁতে দাঁত চেপে তুলে নিল কুলে। গা পুড়ে যাচ্ছে জ্বরে, চল ভিতরে চল। তিতির হঠাৎই ছুটাছুটি শুরু করলো কোলের উপর। ছুবেন না আমাকে, নামান বলছি। ওভাবে ওই রুষাকে কোলে তুলেন আপনাদের ওই বিশেষ মুহূর্তের সময়, তাই না ঈশান ভাই? তিতিরের উল্টাপাল্টা কথায় হতভম্ব হয়ে গেল ঈশান। মেয়েটা কিসব বলছে, নেহা তো হুঁশে নেই। ঘরের দিকে নিয়ে গেল, ধমকে উঠল, শাট আপ, জলের ঘুরে এসব উল্টাপাল্টা বকছিস। ঘরে ঢুকে পা ঠেলে দ্রুত গ্লাস আটকে দিল। তিতির তখন ভয়াবহ ছোটাছুটি করছে। ঈশানকে সরতে বলছে। জ্বরের তীব্রতায় কথা আটকে আটকে আসছে। ঠোঁট নাড়াচ্ছে, কথা শুনতে প্রায় কান লাগিয়ে দিতে হচ্ছে। নামান আমাকে, আমি যাব না আপনার সাথে। আপনি বেঈমান, দুশ্চরিত্র। আমি চলে যাব, মুক্তি দিয়ে যাব, থাকবো না এখানে। ঈশান কিছু বলল না। সোজা নিয়ে গেল ওয়াশরুমে। বসালো বাথটাবে। ভেজা জামা কাপড় না পাল্টালে তারও শরীরের 12টা বাজবে। তিতুর তো মাথায় তুলতে পারছে না। তিতির ঢুলতে ঢুলতে উঠতে চাইল। জ্বরের প্রকোপে মাথা ঘুরে উঠল। হেলিয়ে মাথা টেকালো বাথটাবে। ঈশান ঝুঁকলো তার দিকে। দুপাশে হাত রাখলো। তিতির লাল চোখ নিয়ে সরু চোখে তাকানোর চেষ্টা করছে। কোথায় যাবি? তোর ওই রাহাতের কাছে? তিতিরের মুখটা চুপসে গেল, কাদো কাদো হয়ে গেল। দু হাতে ঈশানকে ঠেলে সামনে থেকে সরাতে চাইল। ঈশান হাঁটু গেড়ে ততক্ষণে বসে পড়েছে। দুজনের নিঃশ্বাস আছড়ে পড়ছে একে অপরের উপর। তিতির আবার ধাক্কা দেওয়ার চেষ্টা করলো। রাহাত ভাই, তার কাছে আমি বেঈমান হয়ে গেলাম তো। আর দেখুন না, না পেলাম আপনাকে। রাহাত ভাই খুব ভালো মানুষ, জানেন তো। ঈশান বাঁকা হাসলো। দুজনের মধ্যে একজনকে বেছে নিতে বললে কাকে নিবি? তিতির ধ্যান মেরে মাথা হেলিয়ে রাখলো, যেন ভাবলো কিছু একটা। আবার ঠোঁট নাড়ল অস্ফুটে। আপনি যদি ওই রুষাকে নিন, তাহলে আমিও রাহাত ভাইকেই নিব। চলে যাব আপনার কাছ থেকে, বহু দূরে যাব। ঈশান আচমকা চেপে ধরল তিতিরের গাল। ব্যথায় গুঙ্গিয়ে উঠল, দুর্বল হাতে সরাতে চাইল ঈশানের হাত। ঈশান ছাড়ল না। তিতিরের ঠোঁট জোড়া গোল হয়ে ফাঁকা হয়ে আছে ঈশানের হাতের ছাপে। ঈশান মুখ এগিয়ে নিয়ে গেল। একদম 1 ইঞ্চির দূরত্ব দুইজনের অধর জোড়ার মধ্যে। গরম নিঃশ্বাসে দুজনের শরীরে আন্দোলন তুলেছে। ঈশান হিসহিসিয়ে উঠল, খুন করে ফেলবো তোকে, জান নিয়ে নিব। আরেকবার বলে এই কথাটা, মরার শখ হয়েছে না? তিতির ব্যথায় শব্দ করে উঠল। কেঁদে উঠল সে। ঈশান ছেড়ে দিল গালটা। হাতের দাগ বসে গেছে, দাঁড়িয়ে পড়ল। পরখ করল মেয়েটাকে। জ্বরের ঘুরে বারবার শাড়িটা সরিয়ে দিচ্ছে। ঠান্ডা লাগছে হয়তো। ভেজা কাপড়ে আরো অস্বস্তি হচ্ছে। ঈশান ঢুক গেল। কি করবে সে? কাউকে ডাকবে? কি বলবে ডেকে এত রাতে? সে তিতিরকে মানতে পারেনি।
অন্য মেয়ের সাথে সময় কাটিয়ে এসেছে, তাকে ভালোবাসে। এটা শুনে তিতির নিজের এই অবস্থা করেছে, অসম্ভব। মেয়েটা নিজেও জামাকাপড় পাল্টানোর অবস্থায় নেই। জ্বরের ঘুরে মাতালের মতো কথাবার্তা বলছে। ঈশানের কিন্তু একদম শীত লাগছে না, বরং নারীদেহের ছোঁয়ায় তার শীতল শরীর উত্তপ্ত হয়ে উঠেছে। কেমন হাঁসফাঁস লাগছে। দ্রুত হাতে গায়ের টি-শার্ট খুলে ফেললো। তিতিরের দিকে এগিয়ে মাথার উপরে শাওয়ারটা অন করলো। বৃষ্টির পানি মাথায় থাকলে এ জ্বর আরো বাড়বে। তিতির শীতে কেঁপে কেঁপে উঠছে। অর্ধজ্ঞান প্রায়। শাওয়ার বন্ধ করে কাছে ঝুঁকলো। কাপা হাতে শরীর থেকে ভারী বেনারসিটা খুলে ফেললো। ঈশান সরে দাঁড়ালো। চোখের সামনে বউ নামক নারীটি যদি এমন ভেজা শরীরে। ঈশান চোখ ডলে। বুকের ভিতরটা স্থির নেই আর। শরীরে মনে হয় কেউ আগুন ধরিয়ে দিচ্ছে। তিতির বাথটাবে কাত হয়ে আছে। বাঁ হাত হা করে বাইরে ঝুলছে। পেটিকোট আর ব্লাউজ গায়ে। এই মুহূর্তে নারীদেহের সমস্ত বাঘ ভাসছে ঈশানের চোখে। জ্বরে বারবার গুঙ্গিয়ে গুঙ্গিয়ে উঠছে মেয়েটা। সে শব্দ এই মুহূর্তে তো আবেদনময়ী লাগছে। ঈশান দ্রুত নিজের ভেজা প্যান্ট পাল্টে শুকনো প্যান্ট পরে নিল। তিতিরকে কুলে তুলে টুলে বসালো। আলতো হাতে গালে হাত দিয়ে বলল, তিতির, হুম, তাকা ভালো করে দেখ এদিকে। ঠান্ডা লাগছে খুব। আমাকে পুড়িয়ে এখন তো ঠান্ডা লাগে। কিভাবে জবাব দে নির্বুধ। ঠান্ডা। উফ, তাকা ভালো করে। তিতির নিভু নিভু চোখে তাকায়। চোখ জোড়া রক্তিম একেবারে। পুরো মুখটায় জ্বরে লাল হয়ে এসেছে। বস শক্ত হয়ে। আমি তো জামা কাপড় নিয়ে আসছি, কেমন? বিছানায় যাব। এভাবে বলবি না, বিছানায় যাব আবার কি? তাও এমন গুঙ্গিয়ে গুঙ্গিয়ে বলছিস। বুঝিস আমার যন্ত্রণা? মেরে ফেলবি আমাকে। বিছানা। উফ, আবার এক কথা নেব তো, এভাবে কিভাবে যাবি ভেজা গায়ে? একটু বস। তিতির মাথা নাড়ে। ঈশান ধীরে ধীরে ওকে ছেড়ে উঠে দাঁড়ায়। তিতির হেলে দুলে পড়ে যেতে যেতে ঈশান আবার ধরে ফেলে। মহা সমস্যায় পড়লাম তো। এভাবে তোকে বিছানায় কিভাবে নেব? একটু বস, আমি কাপড় নিয়ে আসি। কাপড় লাগবে না, ভেজা এগুলো খুলুন আগে। ঈশান খালি মুখে বিষম খেলো। তিতির এর মধ্যেই কাঁপা কাঁপা হাতে নিজের ব্লাউজের উপরের দুটো বোতাম খুলে ফেলেছে। ঈশান চট করে ঘুরে দাঁড়ালো, চেঁচিয়ে উঠল, খুলবি না বললাম। তিতিরের হাত থেমে গেল। সে তো জ্বরের ঘুরে এ দুনিয়াতেই নেই। এমন ধমক তার পছন্দ হলো না। হু হু করে কেঁদে ফেললো। এমনিতেই মাথা যন্ত্রণা করছে, তার উপর শীতে শরীর হিম হয়ে আসছে। এখন বিছানায় লেপ মুড়ি দিয়ে ঘুমানোর সময়, এখানে ভেজা কাপড়ে বসে থাকবে নাকি সে? কান্নার শব্দে বিরক্ত মুখে ঘুরে তাকালো ঈশান। তার শরীর এখন আর তার নিয়ন্ত্রণে নেই। অঙ্গ প্রত্যঙ্গ সচল হয়ে উঠেছে, কেমন উত্তাপ বেরোচ্ছে শরীর থেকে। না চাইতেও চোখ চলে গেল তিতিরের হাত খোলা উন্মুক্ত বক্ষজোড়ার দিকে। ভিতরে কালো ইনার স্পষ্ট দেখা যাচ্ছে। ঈশান জোরে জোরে শ্বাস নিল। দু হাতে মাথার চুল খামচে ধরে দ্রুত হাতে নিজের হাতের তোয়ালে তিতিরের বুকের উপর জড়িয়ে দিল। এখানে বসতে বলেছি, আমি যাবো আর আসবো। আর কিছু খুললে কিন্তু আজ তোর সর্বনাশ করে ছাড়বো। তারপর সকালে উঠে দুশ্চরিত্র খেতাব আমার গলায় জুলালে আবার দ্বিতীয় দফায় সর্বনাশ করে বাচ্চা ধরিয়ে দিব একটা। একসাথে বড় হোস তখন দুজন, বেয়াদব মেয়ে। তিতিরের বোধগম্য হলো না কি না সব কথাগুলো। বোঝা গেল না। তবে নাক ফুলালো, কেঁদে ফেলবে আবার। ঈশান ধমকে উঠল, কাঁদবি না বললাম, আমাকে সিডিউস করার ধান্দা খালি। ঈশান দ্রুত পায়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। পুরো আলমারি খুঁজে একটা নর্মাল জামা পেল না। সব শাড়ি। মেজাজ দারুণ খারাপ হচ্ছে এবার। রাতভর এভাবে জ্বরের মানুষ বসিয়ে রেখে তারপর সে মেয়ে তো তাকে আজ পাগল করতে উঠে পড়ে লেগেছে। সন্ধ্যা রাতে ডিভোর্স চেয়ে মাঝরাতে কন্ট্রোল হারিয়ে বাসা সেরে ফেললে বিষয়টা নিশ্চয়ই ভালো দেখায় না। তার সব প্ল্যান এক ধাক্কায় জ্বলে যাবে। তখন আরেক সমস্যা, শাড়ি সে পরাতে জানে না। বাধ্য হয়ে নিজের শার্ট বের করলো আলমারি থেকে। বাথরুমের দরজায় গিয়ে পা আটকে গেল। ক্ষুধা জানে গিয়ে আবার বউ নামক নির্বোধটাকে কি খোলা অবস্থায় দেখবে। ভয়ই করছে ঢুকতে। জোরে সরে শ্বাস নিল। এবার কিছু খুলে বসে থাকলে তারও কিছুর করার থাকবে না আর। নিজের কোমরের বাকিটুকু খুলে ফেলে রাতটা এনজয় করা ছাড়া আর কিছু করার থাকবে না তার। সম্ভবই না আর কন্ট্রোল করা। আগুন এসে শরীর ঘেঁষবে আর সে পুড়বে না, সেটা সম্ভব? পারবে সে? সে তো পুরুষ। হালালের সার্টিফিকেট নিয়ে এমন কাছে টানলে দিন দুনিয়া ভুলবে না সে। চোখ বন্ধ করে বাথরুমে পা রাখল সে। দীর্ঘশ্বাস নিয়ে তাকালো সামনে। মুহূর্তে তার দুনিয়া থেমে গেল। হৃৎপিণ্ডটা খাঁচা ছেড়ে বেরিয়ে এলো বলে। দু হাতে বাঁ পাশে চেপে ধরল সে। চোখ বন্ধ করে পিছিয়ে গিয়ে ধাক্কা খেলো দেওয়ালে। যে ভয় পাচ্ছিল সেটাই ঘটিয়ে বসে আছে মেয়েটা। ঈশান চোখ বন্ধ করে ফেলল দ্রুত। সবকিছু আগুনের তাপে ভস্ম হয়ে যাচ্ছে যেন। তিতির সত্যি জ্বরের ঘুরে নিজের জামাকাপড় খুলে বসে আছে। ঈশানকে সে বোধহয় মনেই রাখতে পারছে না। না হলে এমন করতো কখনো। তোয়ালেখানা কোমরে জড়িয়ে নিয়েছে কোনো মতে।
দাঁড়ালে অবশ্য খুলে পড়ব বোধহয়, এবং উপরের অংশ শুধু ভেজা কালো ইনারখানা, ব্লাউজ, পেটিকোট সব অবহেলায় নিচে পড়ে আছে। এটুকু সময়ের মধ্যে ঈশানকে পুরানো সব আয়োজন করে ফেলেছে মেয়েটা। জোরে জোরে শ্বাস নিল, নিজেকে ধাতস্থ করতে চাইল। ভাগ্যের উপর আজ রাগ হচ্ছে। এমন জঘন্য পরিস্থিতি তৈরি করে দেওয়ার মানে হয় আজকের দিনে। তিতির প্রচন্ড জোরে বিড়বিড় করছে কিছু একটা, ঘুম গাচ্ছে। ঈশান তাকালো, মেয়েটা দেয়ালে হেলান দিয়ে আছে, দুহাত ঝুলে আছে। ঈশান কাঁপা পায়ে এগিয়ে গেল সেদিকে। বেসিনের শুকনো জায়গা তার শার্টটা রেখে অন্য তোয়ালেতে ভেজা চুলগুলো মুছে দিল। শীতে নাকি ঈশানের ছোঁয়ায় বারবার কেঁপে কেঁপে উঠছে তিতির। তাকাতেই পারছে না, তবে বারবার তাকাতে চাচ্ছে। হঠাৎ করেই কষ্টে দুর্বল নরম হাতটা তুলে দিল ঈশানের ঘাড়ের উপর। বাচ্চাদের মতো ফুঁফিয়ে ফুঁফিয়ে উঠল। আমাকে বিছানায় যেতে দেওয়া হচ্ছে না কেন? শীতে মরে যাচ্ছে। ঈশান দাঁতে দাঁত চাপলো। এই নেশার কণ্ঠ সে নিতে পারছে না। এই কণ্ঠ যতবার তার কানে আসছে ততবার তার কঠিন হৃদয় জ্বর তুলছে, বিদ্রোহ শুরু করেছে পুরো শরীর। বিছানায় নিলে আমার আদরে মরবি, তাই নিচ্ছি না। তিতির ভাবুক হয়ে তাকালো, রক্তিম চোখজোড়া নিভু নিভু অবস্থা। ঘাড়ের উপর থেকে হাতটা ঈশানের গাল ছুঁয়ালো, গরমে পুড়ে যাচ্ছে শরীর। আদর করবেন আমাকে? কেন? কেন তুই ভাব। ঈশান সুন্দর মতো মাথা মুছিয়ে দিচ্ছে। তিতির বোধহয় ভাবতে ব্যস্ত হয়ে গেল। ঈশান শার্ট হাতে নিয়ে অসহায় চোখে তাকিয়ে রইল। আবার এখন কি করবে? শার্টটা পরাতে হলে তো আবার ভেজা ইনারটাও খুলতে হবে। আলতো হাতে তিতিরের দু গাল চেপে ধরল সে। তাকা আবার। তিতির বাদ্যের মতো তাকালো, মাথা সোজা রাখতেই পারছে না, বারবার হেলে যাচ্ছে পিছনে। হুম, আমি উল্টো ঘুরবো, তুই ইনারটা খুলে এই শার্টটা পরে নিবি কেমন, তারপর বিছানায় নেবো, ওকে? তিতির মাথা নাড়ল। ঈশান শার্ট তার পায়ের উপর রেখে নিজে ঘুরে দাঁড়ালো। শরীর জ্বালা করছে। মেয়েটাকে শুইয়ে দিয়ে আবার একটা লং শাওয়ার না নিলেই নয়। এত অত্যাচার হচ্ছে আজ তার উপর। এমন অবস্থা এ জীবনে কখনো পড়েছে বলে তার মনে পড়ল না। কই সকালে যখন রুষার রুমে ছিল, রুষা তো ঘুমের ওষুধে জ্ঞান হারানোর আগে প্রায় নাইটিটা খুলেই ফেলেছিল। তখন তো একবারের জন্য কোনো কিছু ফিল হলো না। আর না তো বা পাশের এই অসভ্য বস্তুটা তখন এত আন্দোলন করলো। তাহলে এই পুচকে মেয়ের সামনে এমন হওয়ার কারণ কি? রুষাও সুন্দর, কাছে টানতে উস্তাদ। কই তার প্রতি এই আকর্ষণ তো কখনো ফিল করেনি সে। আর না তো ভুল হওয়ার কোনো ভয় পেত। সবসময় নিজের উপর কনফিডেন্স থাকতো, যে কারণে এতদিনেও রুষা তাকে এক বন্ধু টলাতে পারেনি, কাছে নিতে পারেনি। তাহলে আজ এমন হওয়ার কারণ কি? কোমরে হাত রেখে অন্য হাতে কপাল ধরল। তার শরীরে শুধুমাত্র প্যান্ট, উদাম শরীর, অথচ শীত লাগছে না। শরীর থেকে যেন গরম ধোঁয়া উঠছে, ক্রমাগত জ্বালা করছে সবকিছুর। ভাবনায় চেদ পড়ল তিত্তিরের কাঁদো কাঁদো কণ্ঠে। ঈশান ভাই। ঈশান ঝট করে ঘুরে তাকালো। তার ধারণা ছিল তিতিরের শার্টটা পরা শেষ। তবে ঘুরে আশাহত হলো। শার্টটা হাতে নিয়ে গুল গুল চুপ করে তার দিকে তাকিয়ে আছে। চোখ জোড়া ছলছল করছে। ঈশান বিরক্তিসূচক শব্দ করলো। কড়া গলায় ধমক দিল, এখনো জ্বালাময়ী রূপে বসে আছিস কেন? পাল্টাতে বললাম না? ইনারের হুক খুলছে না তো। ঈশান বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তার মতো ধৈর্যবান পুরুষ এ দুনিয়াতে আর কেউ কোথাও খুঁজে পাবে না, অসম্ভব। অ্যাওয়ার্ড পাওয়া উচিত তার একটা। মেজাজ খারাপ হলো। কিরমির করে উঠল, ধমকের স্বরে বলল, অন্যদিন খুলিস কিভাবে? অন্যদিন তো এরকম হুকের ইনার পড়ি না। ওই যে। থাম। এখন ইনারের বর্ণনা শুনতে চাই না আমি। দেখি ঘুর। তিতিকে খানিকটা কাত করে বসালো, উন্মুক্ত পিঠ দৃশ্যমান চোখের সামনে। আজ এই বউ নামক নারীদেহের প্রতিটা অংশ ভাঁজ তার চোখের সামনে খোলা খাতার মতো পড়ে আছে। হাতটা বুকে রাখ। কেন? যা বলছি কর। ইনারের হুক খুলে দিলে আমার চোখের সামনে? ননসেন্স, বোকার মতো সব বর্ণনা না করলে বুঝিস না। হাতটাকে চেপে ধরে বসে থাক। তিতির ধীরে সুস্থে হাত রাখলো। কি আশ্চর্য, তিতির না হয় পারছে না খুলতে। সে কেন দেখে শুনেও খুলতে পারছে না। চোখ ঘোলা হয়ে আসছে, হাতেও শক্তি পাচ্ছে না। দুহাতে চোখ ডলে নিল। ফর্সা দবদবে খালি পেটের উপর এক টুকরো সুতার মতো, সেখানে সরু একটা হোক। এগুলো মেয়েরা হ্যান্ডেল করে কিভাবে? অবাক লাগলো ঈশানের কাছে। সরু একটা ফিতের ভরসা এরা দুনিয়াদারি ঘুরে বেড়ায়। ভাবা যায় পিঠের বাঁ পাশটায় সুন্দর একটা তিল। ঈশানকে এসব টানছে সেই বেয়াদবটা, আর পারছে না সে। শ্বাস নেওয়া দুষ্কর, অজান্তে আঙ্গুলের উল্টো পাশ দিয়ে এবার ছুঁয়ে দিল সে কালো কুচকুচে তিলটা। তিতিরের শরীর ঝাঁকি দিয়ে উঠলো। ঈশান দ্রুত হাতে হুকটা খুলে আবার উঠে দাঁড়ালো। আল্লাহ বাঁচাও। এখন পর দ্রুত। আমিও মানুষ, পুরুষ মানুষ, বুঝার চেষ্টা করে একটু। তিতির মোটেই দ্রুত কিছু করলো না। পারলে তবে তো। ঝিমিয়ে ঝিমিয়ে ইনারখানা খুলে পাশে রাখলো। উল্টো ঘুরে তাকে ঈশানের চোখ পড়লো সেদিকে। পকেটে রাখা হাতের মুঠো পাথরের মতো শক্ত হয়ে এলো। কেউ একজন যেন কানে কানে এখন তাকে ঘুরতে বলছে, বউ নামক নারীটির দেহের প্রতিটা অংশ নিজ চোখে দর্শন করতে বলছে।
ছুঁয়ে মেপে দেখতে বলছে। ঈশান দাঁতে দাঁত চেপে নিজের মনকে ধমকের উপর রাখলো। এখন যাই? পড়া হয়েছে? হুম। ঈশান ভই ভই চোখে তাকালো। পরেছে শার্টটা, তবে এলোমেলো বোতাম লাগানো। উপরের দুটো বোতাম তো লাগায়নি। যথারীতি বুকের ভাঁজ স্পষ্ট। উপরের বোতাম দুটো লাগা। খুঁজে পেলাম না তো। হাত দে, খুঁজে পাবি। লাগাবো কিভাবে? মানুষ তো নেশা করলেও এত মাতাল হয় না, যতটুকু তুই ঝড় বাঁধিয়ে হয়েছিস। নেশা করলে তুই তো বোধহয়। ঈশানের ধমকে ছলছল চোখ নিয়ে তিতির অপটু হাতে সময় নিয়ে লাগালো। হয়েছে, চল এবার, আর লাগবে না। ঈশান নিচু হয়ে পাজা কোলে তুলে নিল তিতিরকে। ঢুলু ঢুলু মাথাটায় এসে ঠেকলো ঈশানের উদাম বক্ষে। হাত বাড়িয়ে গলা ধরল না। শক্তিই নেই বোধহয়। তিতিরের শরীরের উত্তাপে জ্বলসে যাচ্ছে ঈশানের সর্বাঙ্গ। ফুলের বিছানায় শুইয়ে দিতে মুখটায় কেমন শান্তির আভা পড়ল। এসি বন্ধ করে চাদর গায়ে টেনে দিতেই শোনা গেল তিতিরের আদো আদো কণ্ঠ। আপনি কোথায় যাচ্ছেন? ভেজা বেবি হেয়ার গুলো সরিয়ে দিল মেয়েটার মুখের উপর থেকে। আধভুজা চোখের পাতা তিরতির করে কাঁপছে, গোলাপি অধরচূড়াও তাই। মুখটা অস্বাভাবিকভাবে রক্তিম এখনো। জ্বর বিন্দুমাত্র কমেনি, আরো এতক্ষণ ভেজা গায়ে থাকায় বেড়েছে বোধহয়। ঈশান নরম আর নিচু গলায় বলল, কোথাও না। শুবেন না? শুভ, আমার কাছে আসুন। তুই ঘুমা, আমি। রুষার কাছে যাবেন? তিতির, যান, মনেই ছিল না আমার, যান যান। উল্টাপাল্টা বকবি না, ঘুমা। আমার ধৈর্যের পরীক্ষা আজ কতটুকু নিয়েছিস তার হিসেব করলে নিজে আফসোস করবি আমার জন্য। নেহাত তোর শরীর ভালো না জন্য। দাঁতে দাঁত চেপে চুপ করে রইলাম। না হলে আই জাস্ট ফাকিং কেয়ার অ্যাবাউট এনি সিচুয়েশন। যা হওয়ার পরে বুঝে নিতাম। রুষাকে খুব ভালোবাসেন? চুপ করতে বলেছি। তিতির মোটেও চুপ করলো না। ঈশানের কোনো কথা বোধহয় তার বোধগম্য হচ্ছে না। সে তার মতো করে বলছে, খুব সুন্দর মেয়েটা। ঈশান হাঁটু ভেঙে বসলো বিছানার পাশে। তিতির কাত হয়ে তার হাত টেনে ততক্ষণে নিজের নরম তুলোর মতো গালের নিচে নিয়ে ফেলেছে তার হাতের তালু। মেয়েটার শরীরের উষ্ণতা অনুভব করতে পারছে খুব করে। রুমের সোনালি আলো আছড়ে পড়ছে সেই মায়াবী চোখে মুখে। গোলাপি অধর কাঁপছে অনবরত। ঈশান শুকনো ঢোক গিলল, বাঁকা হাসলো মেয়েটার জেলাসি থেকে। নরম গলায় বলল, হবে হয়তো। আমার থেকেও সুন্দর? না। তাহলে ওর কাছে ছিলেন কেন? কে বলল? আপনি। সারাদিন সারা সন্ধ্যা তো অনেকের সাথে ছিলাম। তিতিরের বন্ধ চোখের মাঝে সরু ভাঁজ পড়ল। ওকে আদর করলেন কেন? আমার বুকে জ্বালা করছে, কষ্ট হচ্ছে। ঈশানের অস্থির হৃদয় ক্রমশ অস্থির হচ্ছে। মেয়েটা জ্বরের ঘোরে কত কি না বলছে। তোর কেন কষ্ট হচ্ছে? আপনি আমার ঈশান ভাই। আজকের পর থেকে তো আপনার আমার হওয়ার কথা ছিল। শুধু আমাকে আদর করার কথা ছিল। আজকের রাতটা আমাদের। কেন নষ্ট করলেন? আমাকে কেন ঠকালেন? ঈশানের বুকটা দুমড়ে মুচড়ে উঠল। এমন গলায় অভিযোগ জানালে সহ্য হয়? তার তো আজকে কঠিন সংযমের দিন। পরিস্থিতির চাপে আজ সবটা এলোমেলো তাকে নিজ হাতে করতে হলো। না হলো আজ। অন্য হাতের উল্টো পাশে তিতিরের অন্য গাল ছোঁয়ালো। স্লাইড করলো ধীরে ধীরে। কিচ্ছু নষ্ট হয়নি। মিথ্যুক আপনি, আমাকে ঠকিয়েছেন। চলে যাব, হারিয়ে যাব। ঈশান শক্ত হাতে চেপে ধরল তিতিরের গাল। বেঘুরেই ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। উল্টাপাল্টা কথা বলতে নিষেধ করেছি। বারবার এক কথা বলে কি বুঝাতে চাচ্ছিস? আপনি খারাপ লোক। খারাপের দেখেছিস কি? দেখাবো? রাহাত ভাই আমাকে অনেক ভালোবাসে, তার কাছে চলে। তিতিরের কথা শেষ হতে পারল না, তার আগে পাতলা গোলাপি অধরজোড়া দখল করে নিল ঈশান। সরে যেতে নড়াচড়া করলো তিতির, কিন্তু ঈশান মোটেই ছাড়ল না, বরং তীব্র থেকে তীব্রতর ভাবে ছোঁয়ালো উষ্ঠ দুর্বল নরম শরীরখানা জাঁকি দিয়ে উঠছে বারবার। জ্বরের ঘুরে গভীরভাবে অনুভব করছে কারো ছোঁয়া। যতবার পরপুরুষের নাম মুখে আনবি ততবার এভাবেই চুপ করাবো বলে দিলাম। তিতির অর্ধবোজা চোখ জোড়া বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। ঈশান আবার উঠে যেতেই আবার টান পড়ল হাতে। তিতির আবার হাতটা টেনে ধরেছে। যাবেন না ওই মেয়েটার কাছে, আমি এরকম সব ব্যথা মেনে নেব। ঈশান তিতিরের বাচ্চা বাচ্চা ফোলা মুখটার দিকে তাকালো। সৃষ্টিকর্তা সত্যি জগতের সকল মায়া সৌন্দর্য এই মুখটাই ঢেলে দিয়েছে। হাসকি স্বরে বলল, এভাবে এখন ব্যথা চাস না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এখান থেকে দূরে যেতে দে আমাকে। এই মুহূর্তে অসুস্থতার সুযোগ নিতে চাই না। আদো আদো চোখ খুলে তাকালো তিতির, কনুয়ে ভর দিয়ে আচমকা উঠতে গেল। এসেন দ্রুত হাতে ধরে ফেললো হেলে দিল পড়া শরীর। উঠিস না, ওষুধ দিচ্ছি, খেয়ে নে। পাশের টেবিল থেকে দ্রুত হাতে ওষুধ নিয়ে মুখে দিল তিতির। পালিশ ঠিকঠাক করে দিল মাথার। এখন ঘুমা, জ্বর ছেড়ে যাবে একটু পর। আপনাকে যেতে নিষেধ করলাম তো। ঈশান ঝুঁকলো, মাথার পাশে হাত রেখে বর দিয়ে নিচু হলো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার এখানে থাকাটা তোর জন্য কিন্তু একদম নিরাপদ না। আমি কিন্তু কন্ট্রোলে নেই একদম। কেন খুন হতে চাচ্ছিস? সহ্য করতে পারবি না আমাকে আজকে।
তিতির দু হাতে জড়িয়ে ধরল ঈশানের গলা, টেনে আনলো নিজের দিকে। ঈশান বাদ্যের মতো বিছানায় উঠে গেল। বাঁ হাতে ভর দিয়ে কাত হয়ে আছড় হলো তিতিরের উপর। তিতির যেন সত্যি আজকে নিজের সর্বনাশ চাইছে। অস্পষ্ট গলায় বলল, আদর চাই আমার। তুই করুন না, করুন না আদর। আজকে আমাদের বাসর না। অনি আপু বলেছে আজকে আপনি যা করতে চাইবেন করতে দিতে, একদম বাধা না দিতে। আমার কষ্ট হলেও না। আমি দেব না বাধা, একদম দেব না। আমি তো আপনারই, তবু ওই মেয়েটার কাছে যাবেন না, আমি বাধা দেব না। শোনো আপুরা, আমার কিছু কথা, এই পর্বের মধ্যে কিছু শব্দ ছিল যেগুলো আসলে আমি অনেক খুব কষ্ট করে পড়ছি, ইচ্ছে ছিল না তারপরও পড়া লাগছে আমার। তো আমি আর পড়তে পারবো না। আরো কিছু লাইন আছে আর কি। তো ওইগুলো আমি এসএস দিয়ে আমি একটা পোস্টে দিয়ে দিব। তোমরা ওইখান থেকে পড়ে নিও। আমি আর এগুলোর ভয়েস দিতে পারবো না। আর যার জন্য হচ্ছে গিয়ে আমি ৩ দিন ধরে গল্প দেই না। তোমরা জানো, তোমরা বলছো তারপরেও আমি দেই না। আমি জানি এই গল্পগুলাতে এরকম। তো আমি অনেক ভিডিও দেখলাম যে তারা আসলে স্কিপ করে না। মোটামুটি অনেকগুলা ভিডিওতে দেখলাম রোমান্টিক সিন গুলা তারা পড়ে। তো আমি আর পারবো না পড়তে, তাই আমি স্কিপ করলামই। আর পোস্টে তো পেয়েই যাবা, পোস্টে দেখে নিও তোমরা। স্কিপ করছি কিছু জায়গা, আমি এখন আবার শুরু করছি বাকিটা। কেমন? কাল সকালে এগুলো কিছু মনে থাকবে না তোর? থাকবে না তাই না? আজ তোর এই অবস্থার জন্য আমি দায়ী। কি করেছিস নিজের দেখতে পাচ্ছিস? আজ যদি সেন্সে থাকতি, না আমি এত কাছে আসতে পারতাম আর না তুই আসতি। দীর্ঘশ্বাস ফেলে কপালে কপাল ছোঁয়ালো। হৃদয়টা কিছুতেই শান্ত হচ্ছে না, একদম হচ্ছে না। তার উপর দিয়ে আজ কি জ্বর গেল, মেয়েটা কখনো বুঝবে? বুঝবে না। অবশ্য তাতে ওরও দোষ নেই। এই বাজে পরিস্থিতি, তাদের এই দূরত্ব নিজ হাতে তৈরি। কি করতে পারতো সে এছাড়া? আজকের রাতটা নিয়ে তুই বুঝিয়ে অনেক স্বপ্ন দেখেছিলে। আমি সরি, খুব সরি। আমার রাত পড়ি, আমি সব ঠিক করে দেব, সবটা। আলতো করে বিছানায় শুইয়ে দিল তিতিরকে। উঠে গিয়ে শার্টটা গায়ে জড়ালো। সফেদ ট্রাউজারখানা এক মুহূর্তে রক্তে মাখামাখি। দ্রুত পাল্টে নিল সেটা। সাত পাঁচ ভাবল কিছুক্ষণ। এই অবস্থায় একটা মেয়েকে কি করে কি করতে হয় তার জানা নেই। অনিমার নাম্বারে ডায়াল করলো। দুবার কেটে যাওয়ার পর উপাস থেকে কল ধরলো। অনি, ঈশান এত রাতে কোনো প্রবলেম? একটু আমার রুমে আসতে পারবি? তিতির ইজ সিক। আসছি আসছি। একা আসবি প্লিজ। মিনিট পাঁচেকের মধ্যে অনিমা আসলো ঈশানের রুমে। তিতিরের শরীর চাদরে ঢাকা, চাদরখানা বুক অব্দি তোলা। সেদিকে তাকাতে অনিমা বাঁকা হাসলো। গলায় বেশ কয়েক জায়গায় জখম হয়েছে। গায়ে ঈশানের শার্ট। ঈশানের দিকে তাকাতে ঈশান চোখ সরিয়ে নিল। ওভাবে তাকানোর মতো কিছু হয়নি। অনিমা হাসলো। হয়নি? সে তো দেখতেই পাচ্ছি। সেন্সই নেই ম্যাটার। যেটা ভাবছিস সেটা নয়। ওর প্রচন্ড জ্বর। ওয়েট ওয়েট, বুঝতে পারছি তো আমি, বলতে হবে না। অনিমা ঘুরে ফিরে উল্টাই বুঝলো। অতটা ভাবার মতো যে কিছু হয়নি সেটা সে কিভাবে বোঝায়? শি ইজ ইন হার পিরিয়ড। অনিমা গোল গোল চোখ করে তাকালো। হোয়াট? আমি ঘুমিয়ে পড়েছিলাম, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে। জ্বরের ঘুরে প্রলাপ বকছিল। কোনো মতে চেঞ্জ করিয়েছি, এখন খেয়াল করলাম। দেখ একটু, ও জ্বরে একদম সেন্স নেই। অনিমা বন্ধুর কাঁধে হাত রাখলো। আমি দেখছি। আমি বাইরে যাচ্ছি, তোর হলে আমাকে ডাকিস। দেখিস কারোর সামনে পড়িস না আবার, খেপিয়ে পাগল করবে কিন্তু। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহই। দরজা খুলে করিডোরে দাঁড়াতে কিছুক্ষণের মধ্যে সাক্ষাৎ বাঘের সামনে পড়ল সে। নিয়াজ সবই নিচ থেকে বোতলে করে পানি নিয়ে সিঁড়ি দিয়ে উপরে আসছিল। তার রুমের পানি শেষ হয়ে গিয়েছিল। করিডোরে ঈশানকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। এক প্রকার চেঁচিয়ে উঠল। ছুটে এলো ওর সামনে। কিরে তুই এখানে কেন এখন? তোর বউ কোথায়? কোথায় থাকবে, ভিতরে। পারফরমেন্স বাজে বলে বের করে দিয়েছে। ঈশান চোখ রাঙিয়ে তাকালো নিয়াজের দিকে। নিয়াজ হু হু করে হেসে উঠল। বল বল, চোখ রাঙিয়ে লাভ নেই, ভয় পাই আমি। শাট আপ। সত্যি করে বল। তিতির অসুস্থ, তাই অনিমাকে ডেকেছিলাম। নিয়াজ এবার আরো উচ্ছ্বসিত হলো। বিস্ময় মাখা গলায় বলল, কি করেছিস ভাই মেয়েটার সাথে? বলেছিলাম বাচ্চা মেয়ে, নাজুক, বি জেন্টাল। ঈশান সজোরে কিল বসালো নিয়াজের কাঁধে। ছেলেটা ব্যথায় বাঁকা হয়ে গেল। অন্য প্রবলেম। তোকে আমি বিশ্বাস করলামই না, কি করেছিস সেটা বল। বাজে বকিস না, কিচ্ছু হয়নি আমাদের। আই ডোন্ট লাইক হার, আই সেড দ্যাট। এবার মনে হয় সিরিয়াস হলো নিয়াজ। এক হাতে চেপে ধরল ঈশানের বাহু। এখন এটা বলিস না যে তুই সত্যি মেয়েটাকে উল্টাপাল্টা বলেছিস। ঈশান পকেটে দু হাত গুজল। উত্তর দেওয়ার কোনো লক্ষণ দেখতে পাওয়া গেল না। ঈশান, বলেছি তো। কি বলেছিস? যা বলার। নিয়াজ দু হাতে কপাল ঘষল। চোখে মুখে উদ্বেগ। রুষাকে নিয়ে কিছু বলিসনি তো?
ঈশান ভাবলেশহীনভাবে বলল, বলেছি। নিয়াজ দু হাতে মুখ ডলল, হতাশা চোখে মুখে স্পষ্ট। তোর রাগ জেদ কমাবি না তুই। রাগ জেদের কি আছে? মেয়েটাকে কষ্ট দিচ্ছিস কেন? লাইফে আগে কেউ থাকতে পারে, বিয়ে করেছিস, এখন তোর বউ। অতীত ভুলানোর দায়িত্ব তোর। এগুলো নিয়ে জেদ করে কষ্ট দেওয়ার মানে কি? আই ডোন্ট লাইক হার, আমি ওকে বউ হিসাবে অ্যাকসেপ্ট করিনি। তোর জেদে একদিন মেয়েটাকে হারাবি বলে দিলাম। আর কি বলেছিস? ডিভোর্স চেয়েছি। ঈশানীর নির্বিকার জবাবে নিয়াজের চোয়াল ঝুলে গেল। ঠিক শুনেছে কিনা বোঝার চেষ্টা করল। নিজেকে ধাতস্থ করে চেঁচিয়ে উঠল, আর ইউ মেড বাডি? ঈশান কিছু বলার আগে অনিমা বেরিয়ে এলো রুম থেকে। নিয়াজকে দেখে বাঁকা হাসলো ঈশানের দিকে তাকিয়ে। যা, জ্ঞান ফিরেছে। আমি উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। শুইয়ে দিয়ে এসেছি, পেন কিলার খাইয়ে দিস একটা। ঈশান মাথা নাড়ল। নিয়াজের মাথায় কিচ্ছু ঢুকতে চাচ্ছে না। এই সবে বলল কিচ্ছু হয়নি, কিছু করেনি মেয়েটার সাথে। ডিভোর্স চেয়েছে। এই আবার অনিমা বলছে সেন্স ছিল না। পেন কিলার? মানে কি এসবের? হা হুতাশ করতে করতে অনিমার সামনে আসলো নিয়াজ। কি করেছে ও মেয়েটার সাথে বলতো? ওর কথা আমি বিশ্বাস করি না। আগে কি করেছে জানি না, তবে পরে বোধহয় শেষ করতে পারিনি। নিয়াজ অধৈর্য হলো। হেয়ালি করবি না। অনিমা আর চোখে ঈশানের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। নিয়াজকে হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, মান্থলি প্রবলেম গাদা। দেওয়ান সাহেব উপোস ভাঙতে চেয়েছিল, শেষ মুহূর্তে বোধহয় পারেনি, চল এখন। ঈশান ধীরে সুস্থে ঘরে আসলো। অনিমা বিছানার চাদর থেকে শুরু করে সব সুন্দর করে পাল্টে দিয়ে গেছে। তিতিরকে একটা পাতলা সুতির শাড়িও পরিয়ে গেছে। ঈশান বিছানায় উঠে পাশে গিয়ে বসলো, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কপালে হাত রাখলো, বেশ জ্বর এখনো। আমাকে পাগল করে কি নিশ্চিন্তে না ঘুমাচ্ছিস? কি একটা বাসর রাত গেল। জীবনে ভুলবো না, বিশ্বাস কর। কি শাস্তিটাই না দিলি। আলতো হাতে চাদরটা টেনে দিল। নিজেও শুয়ে পড়ল পাশে। গরম শরীরের উপস্থিতি পেয়েই বিড়াল ছানার মতো ঘেঁষে আসলো তিতির। ধীরে সুস্থে ঢুকে গেল ঈশানের চৌড়া শক্তপোক্ত বুকের মধ্যে। ঈশান নিজেও কোমরে হাত দিয়ে কাছে টেনে আনলো। ওর হয়তো এখনো শীত শীত লাগছে, লাগারই কথা। জ্বর না কমা পর্যন্ত শীত লাগবেই। সকালে এভাবে আমার বুকে নিজেকে পেয়ে আবার চরিত্রহীন আখ্যা দিবি না তো? হুম। আর এমন শব্দ করিস না বাপ, এবার আর বাঁচবো না, এমনিতে এখনো জ্বালা যন্ত্রণা এক বিন্দুও কমেনি। তিতির আবারও একই রকম শব্দ করলো। আরো দ্বিগুণ আবেদনময়ী শব্দ করে মুখ ঘষল ঈশানের বুকের খোলা অংশে। ঈশান ঠোঁট কামড়ে চোখ বুজে পড়ে রইল। চলবে ইনশাল্লাহ।